নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখতে দেখতে আজকে 900 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেললো প্রেত জনি পরিবার। মানে জাস্ট ভাবতেও যে কতটা অবাক লাগছে, অবাকের থেকে বেশি আমি ভাবতে পারছি না যে এই কদিন আগেই আমি চ্যানেলটা স্টার্ট করলাম। আমি এর আগে কোনোদিনও ভাবতে পারিনি যে আমার ভয়েসের কোনো স্টোরি টেলিং বা আমার ভয়েসে কোনোরকমভাবে কোনো আমি অডিও স্টোরির কাজ করব, সেখান থেকে আমার 900 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কোনো চ্যানেলের। আমি কোনোদিন ভাবতেই পারিনি এরকম কিছু। থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে সাপোর্ট করার জন্য, মানে এতটা পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করব যাতে তোমাদের প্রত্যেকটা এপিসোডে এরকমভাবেই তোমাদেরকে এন্টারটেন করতে পারি, তোমাদেরকে এরকমভাবেই ভালো ভালো ঘটনা শোনাতে পারি। আর 1K সাবস্ক্রাইবার স্পেশালে কি আসতে চলেছে সেটা আশা করছি অনেকে দেখে ফেলেছো, আর যারা দেখোনি তাদেরকে বলছি আমাদের কমিউনিটি পোস্টে কিন্তু আমি একটা পোস্টার আপলোড করেছি, প্লিজ দেখে নিও। কেমন লাগলো প্লিজ কিন্তু সেটাও কমেন্ট সেকশনে এসে জানিও। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটি এসছে বসিরহাট থেকে। তোমরা কজন ঘূর্ণিভূতের নাম শুনেছো প্লিজ আমাকে কিন্তু জানিও, কারণ ঘূর্ণিভূত আমাদের এইখানে, আমাদের ঘূর্ণিভূতটাকে কিন্তু আয়লাভূত বলে। মানে আমি ঘটনাটা পড়ে যতদূর যা বুঝলাম সেই হিসেবে কিন্তু ওই সেম ভূতটাকে আমাদের এখানে আর কি আয়লাভূত নামে পরিচিত। মানে এখন আর কি এরকম আমাদের এখানে কোনো ঘটনা আর কি আর কি শোনা যায় না, কিন্তু একটা টাইমে সত্যি এরকম কিছু কিছু ঘটনা শোনা যেত আমাদের এখানে। তা এই সেম ভূতটাকে আমাদের এখানে আয়লা ভূত বলে। তোমাদের ওইখানে কি বলে প্লিজ কিন্তু আমাদের কমেন্ট সেকশনে এসে জানিও। আর তাই আর একদম সময় নষ্ট করবো না, শুরু করছি আজকের 50 নম্বর এপিসোড। আর দেখতে দেখতে আজকের আমাদের 50 নম্বর এপিসোডও হয়ে গেল। মানে দারুণ, আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে। তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা আমাদের পরিবারের নতুন, তাদেরকে বলছি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে এদের কেউ ভুলবে না, এবং কমেন্ট এসে জানিও তোমাদের ঘটনাটি কেমন লাগলো। শুরু করছি আজকের 50 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, আমি রনি হালদার, বসিরহাট থেকে ঘটনাটি লিখছি। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটি একটু পুরনো ঘটনা। জানি না কতজন বিশ্বাস করবে, তবুও পাঠাচ্ছি। ভালো লাগলে তোমাদের মতন করে শুধরে নিও। আর হ্যাঁ, 1K খুব তাড়াতাড়ি হবে। লাভ ফ্রম বসিরহাট। এবার ঘটনায় আসছি। ঘটনাটি ঘটেছিল আমার কাকার সাথে প্রায় 15 বছর আগে। সেই সময় বসিরহাট এলাকায় এতটা উন্নত ছিল না। আমার কাকার তখন সবে 20 বছর বয়স। এদিক ওদিক থেকে মাছ ধরা, অন্যের গাছ থেকে ফল চুরি, কারোর বাগানে সবজি চুরি, এইসবই দুষ্টামি করে বেড়াতো আমার কাকা। তবে একা নয়, আমার কাকার আরও একটা সঙ্গী ছিল, তপন কাকা। যা করতো এই দুজন মিলেই করতো। এর জন্য দুজন বাড়ির লোকের কাছে তেমন মারও খেত। সে যাই হোক, কাকা ও কাকার বন্ধু তপনের প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর একটা কাজ একদম বাধা ধরা ছিল। গ্রীষ্মকালে একেই তখন রূপনারায়ণ নদীতে চড়া পড়ে যেত, আর এই চড়া ধরেই অনেকে নদী এপার থেকে ওপারে যেত। আর ঠিক এইভাবেই আমার কাকা ও তপন কাকা প্রত্যেক সপ্তাহে একদিন করে নদীর ভাঁটা পড়লে নদীর চর ধরে ওই পারে যেত। কারণ ওই পাড়ের গ্রামের কিছু জায়গা ছিল যেখানে দারুণ কিছু ডাব গাছ ছিল। ওই ডাব পেড়ে এই দিকে নিয়ে এসে দুজনে মিলে বিক্রি করতো বাজারে। এইভাবে কিছু ডাবও খাওয়া হতো, আর বিক্রি করে কিছু পয়সাও আসতো। এইভাবেই চলতো কাকাদের কাজ। ঠিকঠাকে চলছিল সবকিছু, কিন্তু হঠাৎ এমন কিছু কাকাদের সাথে ঘটে যাবে কাকারা তা কোনোদিনও ভাবতে পারেনি। এমনি একদিন কাকা ও তপন কাকা ঠিক করে যে ওই গ্রামে যাবে ডাব আনতে। তবে সেই দিন মারাত্মক কাঠফাটা গরম পড়েছিল। তপন কাকা আমাদের বাড়িতে এসে বলে, বিলে আজ যাবি বলছিস, রোদ্দুরটা দেখেছিস? একবার ঝলসে যাবো তো। আমার কাকা একবার ঘর থেকে বেরিয়ে উঠোনে তাকিয়ে বলে, হ্যাঁ তা ঠিক বলেছিস, এ যা রোদ্দুর উঠেছে, গেলে নিঘাত একদম ঝলসে ফিরবো। আর তার দিয়ে বড় না এক কাজ কর, বিকেলে তো ভাটা পড়বে, তখন নয় যাওয়া যাবে ঠান্ডায় ঠান্ডায়। হ্যাঁ তবে তাই কর। তবে এখন আমি যাই বাড়িতে, বিকেলে নয় আসছি।
এই বলে তপন কাকা চলে যায় বাড়িতে। দুপুর কাটিয়ে বিকেল 6টার সময় তপন কাকা আবারও আসে আমাদের বাড়ি। গ্রীষ্মকালের বিকেল 6টা, মানে আলো তখনও ঝলমল করছে, তাই যাবার সময় অতটাও অসুবিধা হলো না। গঙ্গার পাড়ে নেমে চড়া ধরে হাঁটতে শুরু করে দুজন। একে তখন ভাঁটা, জল নেই বললেই চলে, শুধু কিছু কিছু জায়গায় পায়ের আঙুল ডোবানোর মতন জল বিদ্যমান। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্রায় 30 মিনিট পর গিয়ে পৌঁছায় ওই দিকের পাড়ে। ওই পাড়ে যখন পৌঁছেছে ততক্ষণে আলো কিছুটা হলেও অন্ধকারে মিশে গেছে। তবু তারা তাড়াহুড়ো করে চলতে শুরু করে ওই ডাব গাছগুলোর দিকে। কিছুক্ষণ পর যখন ওই জায়গায় পৌঁছয় ততক্ষণে প্রায় অন্ধকার নেমে এসেছে। এই দেখে তপন কাকা বলে, কি রে বিলে, কিছুই তো দেখা যাচ্ছে না রে, উঠবো কি করে? কাকা একটু মুচকি এসে বলে, এত চিন্তা করিস কেন বলতো, এই দেখ। এই বলে কাকার হাত ব্যাগ থেকে একটা ছোট্ট মাঝারি সাইজের টর্চ বার করে। এই দেখে তপন কাকা বলে, টর্চ কোথা দিয়ে পেলি? আরে বাবার টর্চ, মনে হলো লাগতে পারে তাই নিয়ে চলে এসেছি বাবাকে বলে। বাহ, দারুণ করেছিস ভাই। এই বলে তপন কাকা তৈরি হতে থাকে গাছে ওঠার জন্য। একটা মোটা দড়ির সাহায্যে ধীরে ধীরে উঠতে থাকে গাছে। আর গাছের নিচে থেকে আমার কাকা টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তপন কাকা গাছে উঠে 2 ছড়া ডাব, মানে 14টার মতন ডাব কাঠের দিয়ে কেটে নিচে ফেলে দেয় ও তারপর নিচে নেমে আসে। নিচে নামতে আমার কাকা বলে, চল, যা হয়েছে এই নিয়েই বাড়ি ফিরি, হ্যাঁ, আর দেরি করার উচিত হবে না। এই কথায় তপন কাকাও সম্মতি দেয়। তবে যতক্ষণে তারা বাড়ির জন্য রওনা হয়েছে তখন নদীর চরের উপর গভীর অন্ধকার নেমেছে। আর অন্ধকার হবার কারণেই অন্য লোকজনও যাতায়াত বন্ধ করে দিয়েছে। হাঁটতে হাঁটতে দুজন নদীর পাড়ে এসে দেখে নদীর চরটা গভীর অন্ধকারের জন্য আরো বেশি ভয়ঙ্কর লাগছে। তখন হঠাৎ করে তপন কাকা শুনতে পায় জলের ওপর কিছু একটা নড়াচড়া করলে ঠিক যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। এই শব্দ শুনে তপন কাকা বলে, এই কিছু শুনতে পাচ্ছিস? আমার কাকা একটু মন দিয়ে শুনে বলে, তা তো পাচ্ছি, তবে কোথা থেকে আসছে বলতো? তুই টর্চটা আমাকে দে তো। তপন কাকা টর্চ নিয়ে নদীর পাড়ের দিকে আলো ফেলতে দেখে নদীর চরের মধ্যে একটা জমাট বাঁধা জলে কিছু একটা নড়ছে। এই দেখে ছুটে যায় দুজন, গিয়ে দেখে প্রায় 1 হাত বড় একটা মাগুর মাছ। এই দেখে আমার কাকা বলে, সে কি রে, এ তো মাগুর মাছ, এখানে এলো কিভাবে? যাওয়ার সময় চোখে পড়েনি তো? আরে জোয়ারের সময় হয়তো এসেছিল আর বেরোতে পারেনি। ছাড় না, আমাদের কি, নিয়ে চল, কাকিমা খুশি হয়ে যাবে। এই বলে তপন কাকা মাছটা ধরার চেষ্টা করে, শেষে ধরেও ফেলে। মাছটাকে ধরে তপন কাকা বলে, ভাই ভালোই ওজন বুঝলি, আজকে দারুণ লাভ হলো। এই বলে কাকার হাতের ব্যাগটার মধ্যে মাছটিকে রেখে দেয় তপন কাকা এবং পুনরায় গল্প করতে করতে চলতে শুরু করে। চলতে চলতে হঠাৎ আমার কাকা থমকে দাঁড়িয়ে পড়ে এবং বলে, এই, কারোর হাসি শুনতে পাচ্ছিস? তপন কাকা একটুখানি ভেবে বলে, কই না তো। না রে, পুরো স্পষ্ট শুনলাম কেউ যেন হাসছে। আরে না না, চল, তুই ক্লান্ত হয়তো তাই এমন ভুলবার শুনছিস, চল, দেরি হয়ে যাচ্ছে। এই বলে আবারও চলতে শুরু করে দুজন। কিছুটা হাঁটার পর হঠাৎ তপন কাকার মনে হয় যে কেউ একটা ঠিক তাদের পেছন পেছন হাঁটছে। তপন কাকা কিচ্ছু না বলে হাঁটতে থাকে। তবে এইবারই ঘটে আসল ঘটনা। তারা নদীর চর ধরে হাঁটছে ঠিকই, কিন্তু কোনোভাবেই যেন ওই পারে পৌঁছাতে পারছে না। যতই হাঁটছে ততই যেন তারা ওই পাড়ের থেকে আরো দূরে চলে যাচ্ছে। এটা প্রথম লক্ষ্য করে আমার কাকা এবং বলে, এই কি হচ্ছে বলতো? যা হাঁটছে এতক্ষণে তো ওই পাড়ে পৌঁছে যাবার কথা, কিন্তু পাহাড় আসছে না কেন বলতো? তপন কাকাও একটুখানি ভয় ভয় বলে, ঠিক বলেছিস, এক কাজ কর, আরো জোরে পা চালা,
ওই পারে পৌঁছাতেই হবে যা হোক করে। এই বলে আরো জোরে পা চালাতে থাকে দুজন, কিন্তু পরিণতি সেই একই। দুজনে যেন একই জায়গায় ছুটে চলেছে। হঠাৎ আমার কাকার কানে আসে সেই হাসির শব্দ। ভয় আঁতকে ওঠে আমার কাকা। তবে এইবার তপন কাকাও শুনতে পায়। দুজনের শরীর ঠান্ডা হয়ে আসে, আরো জোরে ছুটতে শুরু করে দুজন, কিন্তু ফল ওই একই। হঠাৎ একটা কর্কশ স্বরে কেউ যেন তাদের পাশ থেকে বলে ওঠে, আমার মাছ নিয়ে চলে যাচ্ছে, দিয়ে যা। ভয় আঁতকে উঠে দুজনই সজোরে পড়ে যায় কাদার উপর। ভয় বুকের হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছে যেন এক্ষুনি বুক ফেটে বেরিয়ে আসবে। দুজনে যেইভাবে পড়ে গেছিল ওই একইভাবে বসে হাঁপাচ্ছিল। তখন আবারও সেই কণ্ঠে কেউ যেন বলে ওঠে, আমার মাছ আমাকে ফেরত দে। আবার তাড়াহুড়ো করে তপন কাকা উঠে কাকার হাত ধরে টান মেরে উঠিয়ে ছুটতে শুরু করে। শেষে তপন কাকা বলে, বিলে তুই মাছটা ফেলে দে, তুই মাছটা ফেলে দে, হয়তো বাঁচা অসম্ভব, তুই ফেলে দে। এই শুনে কাকা টান মেরে ছুঁড়ে ফেলে দেয় মাছের ব্যাগটা। তারপর প্রাণপণে ছুটতে থাকে পাড়ের দিকে। শেষে প্রায় মরতে মরতে এসে পৌঁছায় এদিকের পাড়ে এসে কিছুক্ষণ একইভাবে পড়ে থাকে দুজন। তাদের শরীরে যেন প্রাণ অবশিষ্টই ছিল না। তারপর অতি কষ্টে দুজনে আমাদের বাড়ির উঠানে এসে বসে পড়ে। এই দেখে আমার কাকার বাবা দুজনকে অনেক জিজ্ঞাসা করে যে কি হয়েছে। পরে একটু ঠিক হতে তারা সবটা খুলে বলে। সব শুনে তখন আমার কাকার বাবা বলে, তোরা কি পাগল নাকি? একেই এত রাত, তারপর আবার আজ অমাবস্যা, কেউ যায় আজ? ওই মাছের কারণেই তোরা ঘূর্ণিভূতের পাল্লায় পড়েছিলি, তাই অনেক চেষ্টার পরও তোরা একই জায়গায় ঘুরছিলি। তোদের কপাল ভালো, তোরা ফিরে এসেছিস। এমন ভুল আর করিস না। যা ঘরে ঢুকে মুখ হাত পা ধুয়ে নে, দেখছি কি করা যায়। এরপর দুজনের ভীষণ জ্বর আসে ও পরে ঝাড়ফুঁক করানোর পর দুজনে ঠিকও হয়। এই ঘটনার পর আমার কাকা ও কাকার বন্ধু তপন আর কোনোদিনও রাতের বেলা গঙ্গার ধারে যাবার কথা ভাবেও নি। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো এবং কেমনভাবে এনজয় করলে। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ রনি এরকম ঘটনা পাঠানোর জন্য। এরকম যদি আরও ঘটনা থাকে তবে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠাতে একদম ভুলো না। আমরা অপেক্ষায় রইলাম তোমার ঘটনার জন্য। তোমরাও আমাদেরকে একইভাবে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা ভয়েস রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ লাকিদে আমাদের প্রাইম মেম্বারশিপ জয়েন করার জন্য। তোমরাও কিন্তু লাকিদের মতো আমাদের ফ্যামিলির প্রাইম মেম্বার হয়ে যেতে পারো। আমরা কিন্তু একদম স্বল্প পরিমাণে কিছু অ্যামাউন্ট রেখেছি এবং মেম্বারশিপ বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা হয়ে যেতে পারো প্রাইম মেম্বার। আর আজকের শাউট আউট পর্বে যার নাম যে আগের সপ্তাহে যে সব থেকে ভালো কমেন্ট করেছে তার নাম অদিতি সাহু। থ্যাংক ইউ সো মাচ অদিতি আমাদের পাশে থাকার জন্য। এইভাবেই আমাদের পাশে থেকো, এইভাবেই আমাদের ঘটনাগুলো শোনো যাতে আমরা তোমাদেরকে আরো নতুন নতুন ঘটনা শোনাতে পারি। আজকের ঘটনা পাঠে আমি রাজ। আজকের ঘটনা এতটাই। আমরা ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।